Madhyamik candidates of 2022. Welcome you once again to my class. And in this particular episode, I am going to work out a particular writing activity on the item of notice. And the page that I have taken up, where the item or the instruction, to say question item is there or instruction is there, that is page number 622, or the main page is 618. So let's see what is there. অ্যাকচুয়ালি আমরা নোটিশ রাইটিংয়ের যে ইনস্ট্রাকশনটা এখানে রয়েছে এটা একটু আগে দেখে নিই, তারপরে কিন্তু নোটিশ সংক্রান্ত কতগুলো কথা আমার বলা রয়েছে এবং তারপরে ফাইনালি আমরা এই যে টপিকটা রয়েছে এই টপিকটাকে কীভাবে ট্রিট করব সেটা আমরা প্রপার একদম বোর্ড ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে বলছে রাইট এ লেটার টু ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ডিবেট সোসাইটি অফ ইউর স্কুল। এখানে সাপোজ আর কি, মানে মনে করে নাও তুমি হচ্ছে তোমার স্কুলে যে ডিবেট সোসাইটি বা বিতর্ক সভা, সেই বিতর্ক সভার সেক্রেটারি। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো তার ইউনিট যখন তৈরি করা হয়, সেটা ডিবেট সোসাইটি হতে পারে, ঠিক আছে, পোয়েটিক সোসাইটি হতে পারে, বিভিন্ন রকম, বা যেমন সোশ্যাল সার্ভিস ইউনিট হয়, এনএসএস ইউনিট হয়, ইকো ক্লাব হয়, এই সমস্ত বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছাত্রদের যে ইউনিটটা তৈরি করা হয় বা টিমটা তৈরি করা হয়, যারা এই দায়িত্বটা সামলায় অথবা যারা ওইখানে ইনভলভ থাকে, সবার উপরে একজন ছাত্র নেতা, স্টুডেন্ট লিডার তৈরি করার চেষ্টা করা হয় এবং তাকে সেক্রেটারি করে দেওয়া হয় ওই ধরনের কোনো গ্রুপে। তো এই ধরনের পোস্টগুলো ছাত্রছাত্রীদেরকে মেন্টাল বুস্ট আপ করে এবং ডেফিনেটলি মেন্টালি বুস্ট আপ করার পাশাপাশি একসঙ্গে তারা কিন্তু যদি কোনো যেটা হিডেন কোয়ালিটি তাদের মধ্যে থাকে, তার যদি অধিকারী হয়, সেই হিডেন কোয়ালিটিসগুলো কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়। বা বিভিন্ন যেগুলো সোশ্যাল হিউম্যানিটেরিয়ান যে সমস্ত কোয়ালিটিস আমাদের হিউম্যান নেচারের, মানবতাবাদী যে গুণগুলো, বা আমাদের যে সমস্ত মেন্টাল ফ্যাকাল্টিস অ্যাপার্ট ফ্রম দ্য স্টাডি যে বুকিস যে স্পিয়ার, তার বাইরেও অনেক কিছু গুণ আমাদের বিকশিত হওয়ার স্কোপ থাকে, বা আমাদের মানসিক যে দিকগুলো সেগুলো বিকশিত হওয়ার স্কোপ থাকে। এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, সিলেবাসের বাইরে যে জিনিসগুলো, আমাদের সেই সুযোগটা এনে দেয়। তো সেই জন্য বহু স্কুলে, হয়তো অনেক স্কুলে হয় না এটা ঠিক, আবার বহু স্কুলে কিন্তু এই ধরনের বহু ইউনিট রয়েছে। এনসিসি ইউনিট রয়েছে, এনএসএস ইউনিট রয়েছে, ইকো ক্লাব রয়েছে, ডিবেট সোসাইটি রয়েছে, এরকম বহু রকম অ্যাক্টিভিটিস থাকে। তো মনে করে নাও তোমার স্কুলে এরকম একটা ডিবেট সোসাইটি আছে। সোসাইটি মানে গ্রুপ অফ স্টুডেন্টস, যেখানে কিন্তু টিচাররাও ইনভলভ থাকেন। কারণ অ্যাকচুয়ালি যে কোনো অ্যাক্টিভিটি ছাত্রদের দ্বারা যেটা সম্পাদিত হবে, সেখানে টিচারদের ইনভলভমেন্ট না থাকলে তার প্রপার গাইডেন্সটা ছাত্রছাত্রীদের দেওয়ার মতো লোক তো থাকবে। যদি টিচার না থাকেন তখন ওই জিনিসটা অভাব থেকে যাবে। তো তাই টিচাররাও এখানে ইনভলভ থাকেন, 2-4 জন টিচার এবং পদাধিকার বলে এইচএম সব জায়গাতে ইনভলভ থাকেন। তো যাই হোক, এটা বলছে যে ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ডিবেট সোসাইটি অফ ইউর স্কুল। এবার মজার ব্যাপারটা হচ্ছে ডিবেট ব্যাপারটা কি সেটা একটু বুঝতে হবে। তবে সেটা বোঝানোর আগে বাকি ইনস্ট্রাকশন আমরা পড়ে নিই। ইউ উইশ টু অর্গানাইজ আ ডিবেট, তুমি চাও একটা বিতর্ক আয়োজন করতে, ইনভলভিং স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10, 9-10 ছাত্রছাত্রীদের নিয়ে একটা ডিবেট বা বিতর্ক সভা তুমি আয়োজন করতে চাও। দ্য টপিক অফ দ্য ডিবেট উইল বি, যে বিষয়ে ডিবেটটা হবে এটা হচ্ছে অনলাইন টিচিং ভার্সাস ট্র্যাডিশনাল টিচিং। তো কোভিড পিরিয়ডে তোমরা সবাই এই ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট অবহিত রয়েছে যে অনলাইন টিচিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে যেন টিচার স্টুডেন্ট হয়তো ক্লাসরুম সিচুয়েশনে নেই, কিন্তু পড়াশোনাটা চলছে ওভার দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। তো সেখানে আমি যেরকম এখন তোমাদের পড়াচ্ছি, এটাও এক ধরনের অনলাইন টিচিং, যদিও ডিরেক্টলি এটা বলা যাবে, কিন্তু ওয়ান টাইপ অফ অনলাইন টিচিং। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কেউ কারোর সামনে নেই, কিন্তু পড়াশোনাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা ডেফিনেটলি ভার্চুয়ালি, এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল কথা মানে হচ্ছে নট রিয়েল বাট লাইক রিয়েল, অর্থাৎ বাস্তবের মতো নয় কিন্তু বাস্তবের অনেকটা কাছাকাছি। তো যাই হোক, কি বলছে যে অনলাইন টিচিং এবং ট্র্যাডিশনাল টিচিং বা প্রথাগত যে ক্লাসরুম টিচিং, এই দুটো ভার্সাস মানে বনামটা কি কীভাবে হ্যান্ডেল করা যাবে সেটা পরে আসছি। রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড ইনভাইটিং নেমস অফ স্টুডেন্টস হু উইশ টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট। তো তুমি একটা সেক্রেটারি হিসাবে তুমি নোটিশ সার্ভ করবে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে ইনভাইট করবে। সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করা হয়, যারা উইলিং তারা পার্টিসিপেট করে। তো গেট ইউর নোটিস কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, তোমার নোটিশটা কিন্তু এইচএম এর দ্বারা কাউন্টার সাইন হতে হবে, প্রতি স্বাক্ষরিত। ইউর নোটিস মাস্ট কন্টেন দ্য ফলোইং পয়েন্ট, যে কতগুলো পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, বা ওই পয়েন্টের উপর লেখা হবে, উল্লেখ করা মানে কি ওই পয়েন্টগুলো ট্রিট করতে হবে। ডেট, টাইম, ভেনিউ, চয়েস অফ টপিক, এইটা একটু কনফিউশন তৈরি করতে পারে, কেন সেটা পরে আসছি আমি। লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস, নাম জমা দেওয়ার শেষ তারিখ, এবং হোম টু সাবমিট ইউর নেম, তো কার কাছে তোমরা নামটা জমা দেবে।
তো এইবারে ব্যাপারটা হচ্ছে ডিবেট ব্যাপারটা কি, এটা একটু আগে বলে নেওয়া দরকার আছে, নাহলে কিন্তু আমরা রাইটিংটা করে নিতেই পারি ডিবেট না বুঝেও, তাতে কিন্তু কোথাও না কোথাও আমার মনে হবে যে একটু অসম্পূর্ণ ব্যাপারটা হয়ে গেল। ডিবেট কথা মানে কিন্তু ঝগড়া নয়, বিতর্ক মানে কিন্তু ঝগড়া নয়, এটা প্রথম ক্লিয়ার করা দরকার আছে। বিতর্ক মানে হচ্ছে যুক্তিসঙ্গত কথাবার্তা, কথা পাল্টা কথা, সে কথার প্রত্যুত্তর আবার কথা। তো যুক্তি প্রতিযুক্তি এর লড়াইকে আমরা বলি ডিবেট। এটা কিন্তু ঝগড়া নয়। আমরা ইউজুয়ালি ঝগড়া আর তর্কের মধ্যে ফারাকটা বুঝি না। তর্ক হচ্ছে ডেফিনেটলি খুব উত্তেজিত হয়তো অনেকে হয়ে যায়, কিন্তু উত্তেজনাটা পরিহার করাটা উচিত। তো যুক্তিগ্রাহ্যভাবে এবং ভদ্র কথায়, ভদ্র ভাষায়, ডেফিনেটলি ভাষার সীমা না ছাড়িয়ে, অর্থাৎ অশ্লীল ভাষায় না গিয়ে, গালাগালে না গিয়ে, যুক্তিসঙ্গতভাবে কথার মার পেঁচে একজনের যুক্তিকে আরেকজনের যুক্তি যখন পরাস্ত করে বা পরাস্ত করার চেষ্টা করে, এই ঠোকাঠুকির নামটাকে আমরা বলি বিতর্ক। বিতর্ক মানে ঝগড়া নয়। আমি আবারও বলছি, ডিবেট ডাজন্ট মিন কোয়ারেল, ওকে? ইট ইজ সার্টেন কাইন্ড অফ কনফ্লিক্ট, ক্লাস, বাট ক্লাস বিটুইন আর্গুমেন্টস, ওকে? ক্লাস অ্যামাং আর্গুমেন্টস, বিটুইনও বলা যেতে পারে, অ্যামাংও বলা যেতে পারে। কারণ যদি কোনো একটা টপিক অফ দ্য ডিবেট থাকে, সেটা তার ফরে কেউ বলে, আগেনস্টে বলে। এবারে বলে দিই, ডিবেটের ক্ষেত্রে হয় কি, একটা সভার মত বা একটা টপিক দিয়ে দেওয়া হয়। এই বিতর্ক সভা একটা মতে বিলং করছে, মত যেমন এখানে বলছে, এখানে কোনো মতের দিকে যায়নি। যেমন কোথাও বলে দেওয়া হয় অনলাইন শিক্ষা ব্যবস্থাই হচ্ছে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা, আবার কোথাও হয়তো একটা মত দেওয়া হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা আসলে ছাত্রছাত্রীদের সর্বনাশ। এরকম কোনো একটা ডিবেটেবল বা কন্ট্রোভার্সিয়াল কোনো টপিককে তুলে দেওয়া হয়, যে টপিকের কিন্তু পক্ষেও বলার রয়েছে, বিপক্ষেও বলার রয়েছে। তো এবারে যারা বিতর্কে অংশগ্রহণ করে, যদি দল হিসাবে না হয়, দল হিসাবে হলে সেটা অন্য ব্যাপার। ইন্ডিভিজুয়ালি বিতর্ক সচরাচর ইন্ডিভিজুয়ালি হওয়া উচিত। সেখানে কেউ ফরে বলতে পারে, কেউ আগেনস্টে বলতে পারে, যে যেখানে কমফোর্টেবল ফিল করবে। এবং যুক্তি প্রতিযুক্তির মধ্য দিয়ে যে যত শানিত যুক্তি, সার্ফ লজিক আর্গুমেন্ট দেখাতে পারবে, সেই তখন চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে? আরেকজন হয়তো যে সেকেন্ড পজিশন থাকে, সেখানে দেখা যায় থার্ড, সেকেন্ড, এরকম থাকে পজিশনগুলো। এবং এই বিচারটা কারা করেন? বিচারটা করেন জাজেস থাকেন। তো কম্পিটিশন ডেফিনেটলি জাজ থাকবে। আর টিম হিসাবে যখন হয়, টিমে যখন লড়াইটা হয়, টিমে দুজন নিয়ে হয়, একজন ফরে বলে, একজন আগেনস্টে বলে। এই ফরে আগেনস্টে বলার ক্ষেত্রে কোন টিম যৌথভাবে বেস্ট পারফর্ম করে, সেটাই হচ্ছে গিয়ে আসল কথা। এবং সেখানে তারা চ্যাম্পিয়ন টিম, রানার্স টিম এরকম হয়। এবং এখানে একটা মুভার বলে কথা থাকে। মুভার মানে হচ্ছে যে টপিকটাকে প্রথম লঞ্চ করে, মুভ করে, সেই মুভার কিন্তু শেষে আর 1 মিনিট পায়। ইউজুয়ালি একটা 5 মিনিটের একটা টাইম দেওয়া হয়, 4 মিনিটের মাথায় একটা মানে ওয়ার্নিং দেওয়া হয়, এবং 5 মিনিটের মাথায় গিয়ে শেষ করতে হয়। 5 মিনিটের মাথায় বলতে 5 মিনিটের মধ্যে শেষ করা উচিত। এবং এই ক্ষেত্রে দেখা হয় কি, কোনো একটা বাক্য যদি কন্টিনিউ করতে থাকে, মানে একজন বক্তা 4 মিনিট 50 সেকেন্ডে কোনো একটা বাক্য বলা শুরু করেছে, সেই বাক্যটা শেষ করতে দেখা গেলো যে 5 মিনিট 10 সেকেন্ডে চলে গেছে, সেটা পারমিসেবল। অর্থাৎ কোনো একটা বাক্য কন্টিনিউ করছে, সেটা শেষ করার সময় দিতে হয়, তাদের 10-15 সেকেন্ড 20 সেকেন্ড যদি বেশি হয়ে যায়, সেটা কিছু করার নেই। কিন্তু সেটা যদি দেখা যায় নতুন কোনো বাক্য সময় পেরিয়ে এসে তৈরি করে বা নতুন কোনো প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু ডিসকোয়ালিফিকেশন হিসেবে গণ্য হয়। তো এই কথাগুলো এখানে বলার হয়তো খুব একটা দরকার নেই, কিন্তু যেহেতু পার্সোনাল লাইফে ডিবেটের সঙ্গে কিছু না কিছু রিলেশন ছিল, তো সেই জন্য এই বিষয়গুলো আমি বলে দিলাম। তোমাদের মধ্যে যারা ডিবেট করো তাদের কাছে এই বিষয়গুলো খুব একটা অপরিচিত নয়। এবং যে মুভ করে শেষে, সে কনক্লুড করার জন্য আর 1 মিনিট সময় পায়। অর্থাৎ পুরো বিতর্ক সবার মতামত শুনে তাকে একটা কনক্লুশন টানতে হয়। তো এই হচ্ছে বিতর্ক সভা। তো সেরকম একটা বিতর্ক সভা তোমার স্কুলে 9 এবং 10 স্টুডেন্টদের মধ্যে হবে, এবং সেটা টপিক সবার মত কোনো ডিসাইসিভ এন্ডে যায়নি, ভার্সাস করে দেওয়া হয়েছে। অনলাইন টিচিং একদিকে ট্র্যাডিশনাল টিচিং। তো তুমি কোন পক্ষে যাবে, কোনটা তোমার মনে হচ্ছে বেটার, বা কোনটা কি, এইটা একটা বিষয় হতে পারে, ঠিক আছে? অথবা এই যে টপিক বলা হয়েছে না, যে হ্যাঁ, যে বলছে সেকেন্ড ওয়ান, ডেট, টাইম, ভেন্যু, চয়েস অফ টপিক। এবার চয়েস অফ টপিক ম্যাটারটা হচ্ছে, তুমি এই অনলাইন টিচিং ভার্সাস ট্র্যাডিশনাল টিচিং, এটাকেই টপিক করে দিতে পারো। আদারওয়াইজ এটাকে চেঞ্জ করে, আমি যেরকম বললাম, অর্থাৎ অনলাইন টিচিং ইজ দ্য টিচিং অফ দ্য ফিউচার, অথবা অনলাইন টিচিং ইজ ডুইং গ্রেট হার্ম টু দ্য স্টুডেন্টস। এরকম কোনো একটা ওপিনিয়ন তুমি এখান থেকে সংশ্লেষ করে নিতে পারো, সিনথেসাইজ করে নিতে পারো, অর্থাৎ ওখান থেকে বের করে নিতে পারো। তো টপিকটা তুমি কি বাছবে, তোমার বিষয়, এটাকে রেখে দিতে পারো, আবার নতুন করে তুমি বানাতেও পারো। তো যাই হোক, এইটা নিয়ে আমাদের নোটিস
লেখা হবে। এইখানে একটা কথা আমার বলার আছে যে নোটিশ লেখার ক্ষেত্রে যে বিষয়টা জানা উচিত সেটা হচ্ছে এটা পরিষ্কারভাবে অফিসিয়াল একটা ব্যাপার, এবং স্টুডেন্টদের মধ্যে থেকে যখন কেউ কোনো পোস্ট হোল্ড করো স্কুলে, সেটা তো অফিসিয়ালি রেকগনাইজড পোস্ট নয়, ওটা আনঅফিসিয়ালি টিচাররাই ঠিক করে দেন। সেক্ষেত্রে নোটিশ বোর্ডে তোমার নোটিশ তখনই যাবে যখন এইচএম অর্থাৎ স্কুলের যিনি প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি ওটাকে যদি কাউন্টার সাইন করেন, অ্যাপ্রুভ করেন। তুমি নোটিশ লিখেই নোটিশ বোর্ডে দিয়ে দিতে পারো না। তোমার নোটিশে কি কন্টেন্ট আছে সেটা এইচএম দেখবেন, স্কুলের যিনি প্রধান সিগনেটরি পার্সন অর্থাৎ যিনি যার স্বাক্ষর করার ক্ষমতা রয়েছে যে কোনো অফিসিয়াল রেকর্ডে। ইভেন কোনো টিচার, আমরা যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার্স হয়তো কোনো কমিটি বা সাব কমিটির হেডে রয়েছে, আমাদেরও কোনো ক্ষমতা নেই নোটিশ বোর্ডে নোটিশটাকে সার্ভ করে দেওয়া। ওটা স্কুলের যিনি প্রধান হন বা কোনো ইনস্টিটিউশনে যিনি প্রিন্সিপাল হন বা হেড হন, তার কাউন্টার সাইনিং দরকার, তখন সেটা অথেন্টিকেটেড হবে। তো যাই হোক, এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার আছে। এরপরে আমরা নোটিশ রাইটিংয়ের বিভিন্ন যে টিপস অ্যান্ড ট্রিক্স বা প্রসিজিয়ার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তো নোটিশ কথাটা এর আগে যখন আমি নোটিশ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ডিটেলসে বলেছিলাম, নোটিশ কথা মানে হচ্ছে আমরা জানি বিজ্ঞপ্তি। তো বিশেষরূপে জ্ঞাপিত কোনো তথ্য, ডেফিনেটলি এখানে কমার্শিয়াল পারপাস থাকে না। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে সেটাও বিশেষরূপে জ্ঞাপন, কিন্তু ওখানে কমার্শিয়াল পারপাস থাকে, ফিনান্সিয়াল প্রফিটের ব্যাপার থাকে। এবং ওখানে যিনি বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপনটা দিচ্ছেন, তিনি ওই ফিনান্সিয়াল প্রফিটটা কিন্তু টার্গেট করে বিজ্ঞাপনটা দেন। আর নোটিশ যিনি লেখেন, তার মূল উদ্দেশ্য কিন্তু গ্রুপ অফ পিপল, একদল মানুষের কাছে কিছু জরুরি বার্তা পৌঁছে দেওয়া। সেই একদল মানুষ যারা, তারা বিশেষ কোনো শ্রেণীর হতে পারেন, কোনো গ্রামের কোনো এলাকার হতে পারেন। সাপোজ একটা অঞ্চল গ্রাম পঞ্চায়েত, তিনি অঞ্চল প্রধান বা পঞ্চায়েত প্রধান, তিনি যখন নোটিশ লিখবেন, তিনি ডেফিনেটলি তার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সব মানুষদের উদ্দেশ্যে লিখতে পারেন। দেখা যাবে উনি হয়তো কোনো একটা নোটিশ সার্ভ করেছেন, যেটা হয়তো বিপিএল বা বিলো পভার্টি লেভেল, যারা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ, তাদের উদ্দেশ্যে নোটিশ হতে পারে। অর্থাৎ বিশেষ শ্রেণীর মানুষ বা বিশেষ গোষ্ঠীর মানুষ বা বিশেষ এলাকায় বসবাসকারী মানুষের উদ্দেশ্যে নোটিশগুলো সার্ভ করা। নোটিশ কিন্তু ডেফিনেটলি ইন জেনারেল নোটিশ খুব কম হয়। দেখা গেল ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো নোটিশ দিয়েছেন, সেটা হয়তো সারা ভারতবর্ষের সবার উদ্দেশ্যে হতে পারে, কিন্তু সচরাচর এগুলো রেয়ার কেস। যে মানে নোটিশ সার্ভ করেন তাহলে কারা? পদাধিকারী ব্যক্তি, এটা সবচেয়ে মাথায় রাখতে হবে। নোটিশ সার্ভ করতে পারেন ওয়ান হু হোল্ড সাম পোস্ট হোল্ডিং পার্সোনালিটি, ঠিক আছে? এবং নোটিশ লেখার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, যেটুকু বলার দরকার ঠিক সেটুকুই বলতে হয়, অতিরিক্ত কথা বলার দরকার নেই, আবার কোনো জিনিস যেন বাদ না পড়ে যায়। অর্থাৎ যথাযথ টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ রিকোয়ার্ড, সেইটুকুই লিখতে হয়, ঠিক আছে? কারণ এখানে জরুরি তথ্যগুলো যেগুলো, সেগুলো সবগুলো যেন ঠিকঠাকভাবে যায়, অতিরিক্ত কথা লেখার কোনো দরকারই নেই। এবং নোটিশটা শুরু করার ক্ষেত্রে আমরা নোটিশ কথাটা একদম উপরে NOTICE ক্যাপসে লিখে দেব। নোটিশ লিখে দেওয়ার পরে এদিকে আমরা ডেট দেব, ঠিক আছে? সাপোজ আমি আজকে লিখছি 7/2/2022। সরি, এটাকে অনলাইন করতে পারো, না করলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তো এরপরে এদিকে অনেকে রেফারেন্স নাম্বার লেখে, নোটিশ নাম্বার লেখে। এটা আমি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাবর ডিসকারেজ করি এই জিনিসটা না লেখার জন্য। কারণ রেফারেন্স নাম্বার লেখার ক্ষেত্রে কতগুলো তার নিয়ম আছে, একটা প্রসিজিয়ার মেনটেন করতে হয়, সেটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে জানা নেই। এবং বিভিন্ন অফিসে নোটিশের যে রেফারেন্স নাম্বার, সেটা বিভিন্নভাবে লেখা হয়। তো সেটা ভুলভালভাবে লেখার থেকে না লেখা ভালো। ওটা লিখলেও কোনো এক্সট্রা ওর জন্য নম্বর নেই, আর না লিখলেও যে নম্বর কাটা যাবে তা কিন্তু না। অনেকে আবার নোটিশ নাম্বার লেখে, এখানে লেখে নোটিশ নাম্বার বলে। নোটিশ নাম্বার মানে কত নম্বর নোটিশ করা, তাহলে নোটিশ বুকে কতগুলো নোটিশ, সেটা এখানে রেকর্ড রাখার দরকার নেই, ঠিক আছে? তোমরা যদি কেউ রেফারেন্স নাম্বার লিখতে চাও, আমি আবারও বলছি, রেফারেন্স নাম্বার লেখার দরকার নেই, ভুল বলছি না কিন্তু। যদি কেউ ঠিকঠাক প্রসিজিয়ারে তোমরা নোটিশ নাম্বারটা লিখতে শিখে নাও বা জানো, তাহলে আমি আবার বলছি, এখানে নির্দিষ্ট নিয়ম সেভাবে নেই, বিভিন্ন অফিসের বিভিন্ন রকম তার ওয়েজ থাকে। তো এক্ষেত্রে যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে, এটাকে অ্যাভয়েড করাটাই বেটার। তো যাই হোক, আমরা এখানে কোনো কিছু লিখবো না। এইবারে সাবজেক্টটা মেনশন করা দরকার, সাবজেক্টটা মেনশন করা দরকার। এই নিয়ে কিন্তু দুটো মত থাকতে পারে। একটা মত মনে করেন যে সাবজেক্ট মেনশন করলে পুরো নোটিশটার গুরুত্ব যেন কমে যাচ্ছে, তাহলে হয়তো কেউ শুধু সাবজেক্টটা পড়ে চলে যেতে পারে, বাদ বাকি অংশটা সে হয়তো পড়বে না। ও সেক্ষেত্রে
না পড়লে তার ক্ষেত্রে মানে যদি দেখা গেলো কোনো মিস করে চলে যেতে পারে। আবার উল্টো দিকে বলা যেতে পারে সাবজেক্টটা মেনশন করা থাকলে আমার যদি ওই সাবজেক্টে ইন্টারেস্ট থাকে তাহলে আমি পড়বো না, আমি অযথা সময় নষ্ট করবো না, আমি কেন পুরো নোটিশটা পড়তে যাবো। তো পার্সোনালি আমার মনে হয় সাবজেক্টটা মেনশন করে দেওয়া ভালো, ডেফিনেটলি সাবজেক্টটা মেনশন করে দিও। তো এখানে বলছে কি যে ডিবেট, তো টপিক হচ্ছে ইন্টার ক্লাস ডিবেট, কারণ দেখতে পাচ্ছি দুটো ক্লাসের মধ্যে রয়েছে। ওকে, এবারে দুটো ক্লাসের মধ্যে যদি না মনে করো যে স্যার এখানে দুটো ক্লাস ভার্সাস নেই, যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্ট ফরে বা এগেনস্টে বলতে পারে, তাহলে আমরা ভার্সাস এর জায়গায় যাব না, আমরা বলবো কি সাবজেক্ট হচ্ছে ডিবেট কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন। এখানে একটা কথা বলে রাখি আমি, ওপরে স্কুলের নামটা যদি কেউ লিখতে চাও নোটিশের ওপরে লিখতেই পারো, এখানে XYZ বা ABC স্কুল লিখে দেবে একদম নোটিশের ওপরে। এটা ইউজুয়ালি আমি কেন ছাত্রছাত্রীকে ওটা লিখতে উৎসাহিত করি না, কারণ স্কুলের নাম লেখার সঙ্গে সঙ্গে স্কুলের একটা অ্যাড্রেসের প্রশ্ন চলে আসে। অর্থাৎ আমি যদি উপরে নিজের স্কুলের নামটা লিখি সেক্ষেত্রে কেন ঠিক হবে না সেটা এর আগে আমি বলেছি, যে স্কুলের আইডেন্টিটিটা ফাইনাল পরীক্ষায় ডিসক্লোজ না হয় ভালো, ঠিক আছে, এতে ভালো খারাপ দুটো জিনিসই ঘটতে পারে, ঘটার সম্ভাবনা থাকে। তো সেই জন্য স্কুলের যদি নাম আমরা অমিট করিও, শুধু যদি আমরা সাংকেতিকভাবে XYZ বা কোনো একটা কাল্পনিক নাম নিয়ে নিলাম, তার একটা কাল্পনিক অ্যাড্রেস দিতে হবে। ইউজুয়ালি ছাত্রছাত্রীরা করে কি অ্যাড্রেসটা লিখতে গিয়ে অনেক গোলমালটা পাকায়, ভুলভাল ওয়েতে অ্যাড্রেস লেখা। ইউজুয়ালি স্কুলের অ্যাড্রেস, সাপোজ আমার স্কুলের নাম হচ্ছে সেলমাবাদ সরোজিনী বিদ্যানিকেতন, তো আমার স্কুলের ছাত্রছাত্রী দেখা যাবে ওরা XYZ স্কুল যদি লেখেও তারপরে কিন্তু ভিলেজ পোস্ট লিখবে ভিলেজ সেলমাবাদ, পোস্ট সেলমাবাদ, পূর্ব মেদিনীপুর বা পটাশপুর পূর্ব মেদিনীপুর, সেলমাবাদ পটাশপুর পূর্ব মেদিনীপুর, এটা লিখে রাখবে। ফলে স্কুলের আইডেন্টিটি যদিও ডিসক্লোজ হলো না, নিচে সেটা অলরেডি ডিসক্লোজ হয়ে গেল, উপরে না হলে নিচে হয়ে গেল। ফলে এটা একটা জায়গা থেকে আবার অনেক ক্ষেত্রে এটা লিখতে গিয়েও তারা ভুল করে। ফলে বারবার করে আমি রাইটিং ক্ষেত্রে বলি ছাত্রছাত্রীদের যতটা সম্ভব আমি চেষ্টা করি কম লেখানোর, যতটুকু না লিখলে না সেটাই, উপরে স্কুলের নাম যদি মেনশন করো একদম নোটিশ কথাটা ওপরে, চেষ্টা করবে XYZ বা ABC স্কুল এরকমভাবে কিছু একটা সাংকেতিক নাম দিয়ে দিতে, এবং অ্যাড্রেসটাও একটা কাল্পনিক দিয়ে দিতে যদি লিখতে চাও। যাই হোক, তো আমরা ডিবেট কম্পিটিশন এইটুকুই লিখলাম। তো এইটুকু লিখবো, তার কিছু লিখবো না, পরে লিখতে পারি ডিবেট কম্পিটিশন অন অনলাইন টিচিং। এটা লিখলে কিন্তু নোটিশের পুরো বিষয়টা যেন ওখানে চলে আসছে। তো ডিবেট কম্পিটিশন নিয়েই নোটিশ। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটার একটা গুরুত্ব থাকে কি, যারা ওই বিষয়টা দেখে ইন্টারেস্টেড ফিল করবে তারা নিজেদেরকে, তো সেক্ষেত্রে তারা নিচেটা পড়ে দেবে, ফলে পুরোটা ওখানে মেনশন করা দরকার, শুধু ডিবেট কম্পিটিশন এইটুকু লিখেই রেখে দিয়েছি। তো এবার আমরা কি লিখবো, দেখা যাচ্ছে কি এখানে কি কি টপিক আছে আরেকবার, সরি পয়েন্ট আছে, আমরা আরেকবার দেখে নিই। ডেট টাইম তো বলতেই হবে, ভেন্যু বলতে হবে, চয়েস অফ টপিক বলতে হবে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস, হোম টু সাবমিট, একদম দরকারি কথাগুলোই রয়েছে। সো আমরা এর একটা গতানুগতিক শুরুর ধাঁচ রয়েছে, বা গদ বলতে পারি সঙ্গীতের ভাষায়, সে গদ বা ধাঁচ বা প্যাটার্ন যাই বলি না কেন এটা রয়েছে। আমরা কি লিখতে পারি, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, ইট ইজ হেয়ার বাই ইনফর্মড, এভাবে লিখতে পারি, অথবা ইট ইজ এন ইনফরমেশন টু, এরকম ভাবে এটা লিখতেই পারি। তো আমরা ইউজুয়ালি যেটা ব্যবহার করি এই স্ট্রাকচারটাই চলে আর কি। তো একটু ছেড়ে আমরা লিখবো, এটা সাবজেক্ট আর একটু এদিকে লিখলে ভালো হতো, এখানে সাবজেক্টটা লিখে আর একটু সরাতে হতো। যাই হোক, ইট ইজ hereby notified to, নোটিশ এই পর্যন্ত লেখা, এটা তো গতানুগতিক ব্যাপার রয়েছে, এত দ্বারা জানানো যায় যে, এত দ্বারা ইহা জানানো যায় যে। এবার কার উদ্দেশ্যে লেখা হচ্ছে সেটা কিন্তু ওই যে বললাম গ্রুপ অফ পিপল যাদের উদ্দেশ্যে নোটিশ যিনি সার্ভ করছেন তিনিই জানেন কার উদ্দেশ্যে লিখছেন। এখানে কাদের উদ্দেশ্যে, টু অল দ্য স্টুডেন্টস, নো, টু ইট ইজ hereby notified to the students of classes 9 and 10 of আবার স্কুল লিখবে তখনই যদি ওপরে XYZ বা ABC স্কুল লেখা, না লিখতে হবে অফ, উপরে লিখে দিলে এখানে আবার লিখবে XYZ স্কুল, ঠিক আছে। তাহলে ইট ইজ hereby notified to the students of classes 9 and 10 of XYZ স্কুল, অথবা উপরে স্কুলের নাম লেখা থাকে of our school, that কি না আমাদের স্কুলের ডিবেট সোসাইটি অত তারিখে একটা ডিবেট অর্গানাইজ করতে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাট
The debate society of our school, that the debate, oh sorry, it would be in caps. Okay, the debate society of our school is going to organize, oh, I'm sorry, going to organize a debate competition কটার সময় এবং তারিখ এখানে আমরা উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম, ডিবেট কম্পিটিশন অন এত ডেট, তারপরে টাইম অ্যাট এত, অথবা অ্যাট দেখা গেল টিফিনের পরে হয়তো হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারছি 2 PM অন, এবার দেখা গেলো আজকে হয়তো 7 তারিখ, হয়তো সব হচ্ছে 13 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি হবে, অন 12 ফেব্রুয়ারি। ওকে, 12 ফেব্রুয়ারি 2020 সরি 22। তো আজকে যদি বার আমরা ধরে নিই, সোমবার রয়েছে 7, মঙ্গলবার 8, বৃহস্পতিবার 9, শুক্রবার 10, শনিবার আমরা 12 করা যাবে, 13 করতে হবে, 13 ফেব্রুয়ারি 2022। ওকে, মন্ডে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? It is hereby notified to the students of classes 9 and 10 of XYZ school that the debate society of our school is going to organize a debate competition at 2 PM. ঠিক আছে, এবারে এটা এখানে উল্লেখ করে দিলে হয় ফর দ্য স্টুডেন্টস, কাদের নিয়ে বা ইনভলভিং দ্য স্টুডেন্টস, এটা উল্লেখ করে দিলে আরো একটা পয়েন্ট আমাদের চলে যাবে, ইনভলভিং দ্য স্টুডেন্টস। ওকে, ULVING, involving the students of the aforesaid 2 classes, aforesaid 2 classes। এটা স্যার লেখা দরকার ছিল, উপরে যদি উল্লেখ করা আছে তাও উল্লেখ করে দিলাম, on 13 February 2000 involve the students of the aforesaid, উপরে উল্লেখিত দুটো ক্লাসে। ওকে, তো টাইম বলা হয়ে গেছে, ডেট বলা হয়েছে, ভেন্যু বলতে হবে। ভেন্যু মানে আমাদের স্কুলেই হবে, ডেফিনেটলি কোথায় হবে? It will be held in the community hall of our school, community hall of our school, বা of the school ও লেখা যেতে পারে, our না লেখা of the school ও লেখা যেতে পারে। ওকে, in the community hall of our school, তাহলে ভেন্যু হয়ে গেছে, ডেট হয়ে গেছে, টাইম হয়ে গেছে। পরের পয়েন্ট কি আছে দেখতে পাচ্ছি আমরা, চয়েস অফ টপিক। ওকে, তো দ্য মোশন অফ দ্য ডিবেট, মোশন এখানে কিন্তু বিষয়বস্তু, টপিক বলেছে, মানে ডিবেটের শব্দটা হয় মোশন। ওকে, ওকে, দ্য মোশন অফ দ্য ডিবেট ইজ, আমি এখানে আবারও বলছি, একদম ডিরেক্ট এটা তুলে দিতে পারো, অনলাইন টিচিং ভার্সাস ট্র্যাডিশনাল টিচিং, অথবা এখান থেকে সংশ্লেষিত কোনো জিনিস সেটাও লিখতে পারো। আমি ইউজুয়ালি এটাকেই তুলে দিচ্ছি, ইজ অনলাইন টিচিং ভার্সাস ট্র্যাডিশনাল টিচিং, না অনলাইন টিচিং, সরি, অনলাইন টিচিং ভার্সাস ট্র্যাডিশনাল টিচিং, ট্র্যাডিশনাল টিচিং হয়েছে। তো টপিক বলা হয়ে গেছে, এইবারে কি বলছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস। ঠিক আছে, এখানে একটা কথা জুড়ে দিতে পারো, দ্য মোশন অফ দ্য ডিবেট ইজ অনলাইন ভার্সন হলো। ওকে, এবারে উল্লেখ করতে পারো, দ্য স্টুডেন্টস মে ডেলিভার দেয়ার স্পিচেস ইদার ইন ফেভার অর আগেন্স্ট দ্য মোশন। ওকে, তো এটা আমরা এখানে উল্লেখ করতে পারি। আদারওয়াইজ ডিবেট যেহেতু ব্যাপারটা তোমরা জানো, তাহলে সেক্ষেত্রে এখানে বলার দরকার নেই। যাই হোক, আমরা এটা যদি চাও উল্লেখ করতে পারো, আমি আবারও বলছি, এখানে লিখতে পারো, দ্য স্টুডেন্টস মে ডেলিভার দেয়ার স্পিচেস অর দেয়ার অরিটরি আগেনস্ট অর ফর
দ্য মোশন। আমরা এটা উল্লেখ করতে চাইলে করে দিতে পারো, দ্য স্টুডেন্টস। অ্যাকচুয়ালি এটা ফর আর এগেনস্টে আমি চাইছি না একটা কারণে, কারণ এখানে যেহেতু কোনো মোশন সেভাবে নেই। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, কি লিখতে পারি যে হয় এ পক্ষে বলতে পারবো ও পক্ষে বলতে পারো। ওকে, দ্য স্টুডেন্টস মে গো, ঠিক আছে, টু ইদার অফ দ্য সাইডস, গো টু ইদার অফ দ্য, ইদার মানে যে কোনো একটা, go to any one of the two sides of the topic, sides of the topic, এটা আমরা বলতেই পারি। ওকে, কি দাঁড়ালো, the students may go to any one of the two sides of the topic। হয়ে গেল। এরপরে লাস্ট ডেট অফ সাবমিশন অফ নেমস অ্যান্ড টু হুম, এই দুটোকে আমরা একটা পয়েন্টে নামাবো। The willing students, the willing students, উইলিং মানে ইচ্ছুক ছাত্রছাত্রী যারা পার্টিসিপেট করবে, এখানে আর উইলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট আমি বলছি না। The willing students are asked to submit their names, ঠিক আছে। তো নাম দিতে হবে কার কাছে, এখানে দুটো ব্যাপার আছে, যে লোকটা সার্ভ করছে তার কাছে হতে পারে অথবা কোনো পার্টিকুলার টিচারের কাছে হতে পারে, দুটোর মধ্যে কোনটা। এবারে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের দায়িত্ববোধ বাড়ানোর জন্য, ছাত্রছাত্রীদের কাজে ইনভলভমেন্ট আরো বাড়ানোর জন্য ইউজুয়ালি নামটা ছাত্রছাত্রীদেরকে দিয়েই সংগ্রহ করানো উচিত। ফাইনাল একটা লিস্ট টিচারের কাছে যাবে, সেটা পরের প্রশ্ন। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য উইলিং স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড লিখতে পারো, তো আন্ডারসাইন্ড পার্সনও লিখতে পারো। এই আন্ডারসাইন্ড আর আন্ডারসাইন্ড পার্সন নিয়ে একটা বিতর্ক আছে, তো সেখানে আমি এই জন্য পার্সন উল্লেখ করে দিলাম, ঠিক আছে। বিফোর, অন অ্যান্ড বিফোর লিখতে পারো, ওই তারিখে হতে পারো আর তারিখের আগে। বিফোর কত তারিখ, এখানে আমরা ডেট দিয়েছি সোমবার পড়ছে মনে হয়, অর্থাৎ 13 তারিখ, তাহলে তার আগের দিন 12-11 তারিখের মধ্যে দিতে হবে। বিফোর 11th of this month বা 11th February 2022। তাহলে আমার যা যা কথা বলা কিন্তু বলা হয়ে গেছে। কি দাঁড়াচ্ছে, it is hereby notified to the students of classes 9 and 10 of XYZ school that the debate society of our school is going to organize a debate competition at 2 p.m. on 13th February 2022 Monday involving the students of the aforesaid two classes. It will be held in the community hall of our school. The motion of the debate is online teaching versus traditional teaching. The students may go to either, অথবা any নাকি either লিখতে পারতে, to any one অথবা to either of the two sides, সুন্দর ভালো লাগতো, to either of the two sides of the topic. The willing students are asked to submit their names to the undersigned person অথবা to the undersigned before 11th February 2022। এবারে প্রশ্ন আসছে, নিচে শেষ করবো কি তাই চিঠির মতো উইথ থ্যাঙ্কস জানিয়ে নোটিশের ক্ষেত্রে। ইনফ্যাক্ট নোটিশের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন ঘটছে, যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে কিন্তু চিঠিটার মতো নোটিশকে অনেক বেশি ইনফর্মাল ঢঙে লেখা হচ্ছে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, এরকম করে ব্যাপারটা, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এখনো এরকম ভাবে আসেনি। উইথ থ্যাঙ্কস থ্যাঙ্কস এগুলো যদি কেউ দিতে চায় উইথ থ্যাঙ্কস লিখতে পারে। আবার যদি কেউ না পারে, আমি এখানে শেষ করব, এখানে শেষ করব, আর কিচ্ছু বলা দরকার নেই। এখানে বলে যদি কেউ বলে যে স্যার এখানে লিখবো উইথ থ্যাঙ্কস, এইটা সে করতে পারে, অথবা একদম সরাসরি এখানে শেষ করে এখানে সিগনেচার, আমার নাম আমি লিখছি সোমনাথ ঘোড়াই, ওকে, the secretary, you are the secretary, yes, secretary, comma, the debate society, কোনো পোস্ট থাকলে তার একটা ডেফিনেটলি ইউনিট থাকবে, অর্গানাইজেশন থাকবে, the debate society, CIETY, XYZ school, XYZ স্কুল, ব্যাস। এইখানে yours faithfully
ইয়োর্স ট্রুলি, এগুলো কোনো লেখার দরকার আছে বলে মনে হয় না। উইথ থ্যাঙ্কস এগুলো চিঠির ক্ষেত্রে হতে পারে, যেগুলো ফর্মাল লেটার্স সেক্ষেত্রে আমাদের এগুলো লিখতে পারি উইথ থ্যাঙ্কস কি এরকম ব্যাপারটা। তো এইখানে এটা লেখার দরকার নেই, পরিষ্কার এখানে শেষ হবে, ঝট করে যেন শেষ হয়ে যায়। নোটিস করে এইভাবে শেষ হয়। তো উইলিং স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড পারসন বিফোর হ্যান্ড। এইটুকু তথ্য দেওয়া শেষ। আমি আবারও বলছি, উইথ থ্যাঙ্কস ফ্যাঙ্কস এগুলো যদি কেউ লেখে সেগুলো রিডান্ডেন্ট, অতিরিক্ত, বরং ওটাতে অনেক ক্ষেত্রে নম্বর কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার থেকে একদম স্ট্রেট ওয়েতে এখানে শেষ, আমি নিচে সাইন করব। এইবার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু শুধু সাইন করলে হবে না। ইউজুয়ালি এটা হয় কেন, জায়গা ছোট বলে আমি জাস্ট নিচে একটু লেখা উচিত ছিল, এটা সিল। তাহলে ডিবেট সোসাইটির সেক্রেটারি কি সিল আছে? না, ওর সিল নেই। অন্যান্য ক্ষেত্রে এটা হতে পারে, এখানে যদি ইউজুয়ালি সিল থাকে না, স্টুডেন্টস ইউনিটের যারা সেক্রেটারি তাদের কোনো সিল থাকে না, তাহলে আমার এখানে সিলের দরকার নেই। এখানে কাউন্টার সাইন লিখতে হবে। ওকে, কাউন্টার সাইন্ড বাই HM। এখানে অনেকে করে কি, যে ভুলটা করে বসো তোমরা HM এর নাম লিখতে যাও, তার আবার সই করতে যাও। যেমন HM তোমাদের স্কুলে বা হেডমিস্ট্রেস যদি কোনো গার্লস স্কুলে, তারা যাও সেখানে সেই সই নকল টকল করে করতে যাও, কিচ্ছু দরকার নেই, শুধু এইটুকুই লিখে দেবে, কাউন্টার সাইন বাই HM দিয়ে নিচে একটা বক্স মতো করে সিল লিখে দেবে। ঠিক আছে, সিল, HM এর সিল। এবার একটা গোল সিল স্কুলের হয়, এখানে একটা সিল করে দেবে। মানে যদি স্ট্যাম্প বলে লেখো, সিল যদি না লিখে স্ট্যাম্প যদি লেখো লিখতে পারো, এখানে সিল বলে, এটা স্কুলের গোল একটা সিল থাকে, সিল। ব্যাস, এতক্ষণে এটা কিন্তু নোটিশ বোর্ডে যাওয়ার মতো উপযোগী হলো। তাহলে আমি লাস্টে একবার রিমাইন্ডার দিই, উপরে স্কুলের নাম তোমরা লিখতে চাও, XYZ স্কুল, ABC স্কুল যাই লেখো না কেন, তারপরে কিন্তু নিচের একটা স্কুলের নাম নিচে উপরে হয়ে গেল, তার নিচে আরেকটা সারি হবে, সেখানে স্কুলের একটা সংক্ষিপ্ত অ্যাড্রেস থাকবে। গ্রামের স্কুল যদি হয় গ্রাম, থানা, জেলা, ওইটুকুই। ঠিক আছে, পিন নাম্বার বড় থাকতে পারে। আবার অনেকে বলে স্যার স্কুলের যদি আমরা প্যাডে লিখি তাহলে তো ওখানে স্কুলের ইন্ডেক্স নাম্বার থাকে, ফোন নম্বর থাকে, অনেক কিছু থাকে। ওই জন্যই বলছি, এতগুলো জিনিস যদি লিখতে হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। যদি লিখতেই চাও XYZ স্কুল লিখলে শুধু নিচে সংক্ষিপ্ত অ্যাড্রেস, তারপর নোটিশ কথাটা বড় করে লিখবে, একটু নিচে ডান দিকে ডেট হবে, তারপর সাবজেক্টটা আরেকটু মাঝখানে টেনে আনলে ভালো হতো। এবার যা যা লেখা লিখে এলে শেষে যে লোকটা নোটিশ সার্ভ করছে তার সই হবে, তার পোস্টটা উল্লেখ করা হবে। এখানে তোমরা অনেক করো সোমনাথ করে, তারা বললাম দা সেক্রেটারি অফ লেখো, অফ লেখার দরকার নেই, কমা দিতে হয়, এটাই প্রথা আর কি। ঠিক আছে, দ্য ডিবেট সোসাইটি XYZ স্কুল এটা হলো। এবার সে কাউন্টার সাইন হলো এবং সিল। এখানে কাউন্টার সাইনের প্রয়োজন আছে বলে কাউন্টার সাইন হচ্ছে। দেখা যেত কোনো একটা নোটিশ, এই নোটিশটা যদি স্কুলের HM দিতেন কোনো একটা টপিকের উপরে, এখানে কিন্তু আর কোনো কাউন্টার সাইনের প্রশ্ন থাকতো না, তাহলে এইখানে তখন HM সাইন করতেন, এই সিলটা এখানে হতো, এই গোল সিলটা স্কুলের এখানে হতো। আর স্কুলের ওই সিলটাকে ডিজাইন করতে যেও না, অনেকে তোমরা বসে বসে ডিজাইন করো, কিচ্ছু দরকার নেই, শুধু গোল মতো একটা করে ভেতরে সিল লিখে দিলেই চলবে। ঠিক আছে, তো আশা করি আজকের এই নোটিশটার মধ্য দিয়ে, নোটিশটা যেরকম প্রিপারেশন হয়ে থাকলো, নোটিশ সম্পর্কে ধ্যান ধারণাটা আরেকটু পোক্ত হলো। তো আমি চেষ্টা করছি তোমাদের মাধ্যমিক যে সমস্ত টপিকগুলো ইউজুয়ালি আসে তার মধ্যে কিছু কিছু স্যাম্পল এখানে ওয়ার্কআউট করে দিতে। এটাকে ফলো করে তোমরা চেষ্টা করো একটা জিনিস মেনটেন করতে, যখনই যা কিছু লিখবে লেখার ক্ষেত্রে বারবার একটা কথা আমি তোমাদের বলার চেষ্টা করছি, ছোট করে লিখবে, বেশি লিখবে না, আর বাক্যগুলোকে যত সম্ভব ছোট করে লিখবে, ছোট করে ভাববে। আমি এখানে হয়তো অনেক ক্ষেত্রে বড় বাক্য লিখেছি, কিন্তু তোমাদের টার্গেট থাকবে যতটা তুমি হ্যান্ডেল করতে পারবে। একটা বাক্য তুমি ভেবে ফেলে এত বড় বাংলা বাক্য, তাকে যখন তুমি ইংরেজিতে নামাতে যাচ্ছ তখন পার্টগুলোকে তুমি সাজাতে পারছো না, এটা করার মোটেই দরকার নেই। তোমার সেই জিনিসটাই করবে যেটা তুমি হ্যান্ডেল করতে পারবে, ম্যানেজ করতে পারে। ঠিক আছে, তুমি তোমার ম্যানেজেবল ক্যাপাসিটির মধ্যে বাক্যটা থাকা উচিত। তুমি খুব সাহিত্যগুণ সম্পন্ন বাক্য ভেবে ফেললে, ঠিক আছে, বৈশাখের খরতাপে দগ্ধ পৃথিবীর বুকে এক ঝটকা বা এক ঝলক, এরকম কিছু ভাবলে তুমি, এরকম ভাবাটা বাংলায় শুনতে ভালো লাগছে, কিন্তু ইংরেজিতে করতে গিয়ে প্রতি পদে পদে ঠক্কর খাবে। একদম গোদা বাংলায়, সহজ ঘরোয়া বাংলায় ভাবো এবং যতটা ছোট করে সম্ভব বাক্যগুলোকে ভাবো। ঠিক আছে, সেক্ষেত্রে সব দিক থেকে লাভজনক ব্যাপার হবে। যাই হোক, এইটুকু কথা বলে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।